ইরানের পরমাণু কেন্দ্র উড়িয়ে দিল আমেরিকা। আগেই বলেছিলাম ওয়ার্ল্ড ওয়ার হবেই এবারে, অর্থাৎ ইসরায়েলের সাথে যোগ দিয়ে আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর এর প্রত্যুত্তরে ইরান কিন্তু আমেরিকাকে জবাব দিতে চলেছে। অর্থাৎ আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ারের কিন্তু সম্ভাবনা ক্রিয়েট হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একটু জিও পলিটিক্স রিলেটেড ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ইসরায়েলের সাথে যোগ দিয়ে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলাগুলো চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, পুরো কমপ্লিট রিপোর্ট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এইরকমই জিও পলিটিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করছি। অর্থাৎ সবাইকার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউএস স্ট্রাইকস 3 ইরানিয়ান সাইটস জয়নিং ইসরায়েল এয়ার ক্যাম্পিং এগেইনস্ট নিউক্লিয়ার প্রোগ্রাম। অর্থাৎ ইসরায়েলের সাথে আমেরিকা যোগ দিয়ে ইরানের 3খানা পরমাণু কেন্দ্র কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। অর্থাৎ 2025 সালের 22শে জুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নিশ্চিত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় সরাসরি বিমান হামলা চালিয়েছে, এবং সেই কেন্দ্রগুলো কি কি তার মধ্যে রয়েছে ফার্ডো পারমাণবিক কেন্দ্র, নাতাস সমৃদ্ধকরণ কমপ্লেক্স এবং ইস্পাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র। অর্থাৎ এই 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় সরাসরি বিমান হামলা চালিয়ে 3টি পারমাণবিক কেন্দ্র কিন্তু সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই স্থানগুলি ছিল ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু, এবং ইরানের পারমাণবিক অবকাঠামোতে বোমা হামলায় সরাসরি মার্কিন সামরিক বাহিনী জড়িত থাকার এটি প্রথম পরিচিত ঘটনা। অর্থাৎ এর আগে এই রকম ভাবে আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালায়নি। এটি হচ্ছে আমেরিকার তরফ থেকে সর্বপ্রথম ইরানের উপর হামলার ঘটনা। এবং এর প্রত্যুত্তরে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, যেখানে তিনি বলেছেন যে আমেরিকার তরফ থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর হামলা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফর্দো, নাতাজ, ইস্পাহান, এবং যার মধ্যে ফার্দোতে সর্বপ্রথম কিন্তু বোমা হামলা করা হয়েছে। এবং এই অপারেশনের জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত সৈনিকদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন যে এই রকম অপারেশন বিশ্বের আর কোনো সামরিক বাহিনী কিন্তু করতে পারেনি, যেখানে একদম বাইরে থেকে অর্থাৎ ইরানে প্রবেশ না করে সম্পূর্ণ বাইরে থেকে নিখুঁতভাবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তো আমরা যদি এই পুরো বিষয়টা এই ম্যাপের মাধ্যমে দেখে নিই, যেখানে এটি হচ্ছে ইরানের ম্যাপ, যার মধ্যে এই ব্লু যে ডটগুলো দিয়ে দেওয়া আছে তার মধ্যে ফার্দো এবং নাতাজ পারমাণবিক কেন্দ্র হচ্ছে এইগুলো, এবং এইটা হচ্ছে ইস্পাহান পারমাণবিক কেন্দ্র। আর এই 3টেতেই সম্পূর্ণ বাইরে থেকে অর্থাৎ ইরানের মধ্যে প্রবেশ না করে সম্পূর্ণ বাইরে থেকে এই 3টি পারমাণবিক কেন্দ্রের উপর হামলা করা হয়েছে আমেরিকার তরফ থেকে, এবং এর উপরে বোমা ফেলে সম্পূর্ণ 3টি পারমাণবিক কেন্দ্রকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা হচ্ছে ফার্দো যে পারমাণবিক কেন্দ্র ইরানের, সেই পারমাণবিক কেন্দ্রের স্যাটেলাইট ইমেজ হচ্ছে এটা, যেখানে মাটি থেকে প্রায় 262 থেকে 295 ফিট নিচের মধ্যে যে পরমাণু বোমা তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো রাখা ছিল সেইগুলিকে সম্পূর্ণ মাটির নিচে গিয়ে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব, অর্থাৎ কিভাবে আমেরিকা এই পুরো অপারেশনটা করেছে সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো। যেখানে সবাইকার প্রথমে আমরা দেখব লক্ষ্য অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানগুলির তাৎপর্য, যেখানে সর্বপ্রথম রয়েছে ফর্দো, যেটি কম প্রদেশের মধ্যে অবস্থিত। এখানে পাহাড়ের গভীরে চাপা পড়া এটি একটি ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। কিন্তু বিগত কয়েকদিন ধরে ইসরায়েল যেভাবে ইরানের উপর হামলা চালাচ্ছিল, অর্থাৎ যেভাবে বোমা নিক্ষেপ করছিল, সেই বোমা নিক্ষেপ করার ফলেও কিন্তু যেহেতু এটি মাটির নিচে অবস্থিত ছিল, তার ফলে এই জায়গাটির কোনো ক্ষতি হয়নি। কিন্তু কালকে যে আমেরিকা এই ফর্দোর উপর আক্রমণ করেছে অর্থাৎ বোমা নিক্ষেপ করেছে, তার ফলে কি হয়েছে না, অর্থাৎ আমেরিকার B2 বোমারো বিমানগুলি সম্ভবত এইচ কাঠামো ভেদ করার জন্যই 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা কিন্তু ব্যবহার করা হয়েছে এই ফার্দোতে। আর যেহেতু এই ফার্দোটি ছিল অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কেন্দ্র, আর সেই কারণে কিন্তু এটিকে সর্বপ্রথম লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অস্ত্র জিএস সাহায্যে এটিকে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর আসবো নাতানাজ পারমাণবিক কেন্দ্র, যেটা ইস্পাহান প্রদেশে অবস্থিত। এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেখানে হাজার হাজার উন্নত সেন্ট্রিফিউজ সহ ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র কিন্তু এটি, এবং এটি সমৃদ্ধকরণ ক্ষমতা সম্প্রসারণের প্রাথমিক স্থান ছিল, যা পূর্বে সাইবার আক্রমণের মাধ্যমে যা 2010 সালে স্টাক্সনেট এবং সন্দেহভাজন নাশকতা হয়েছিল। আর এই নাতানাজ ধ্বংসের ফলে ইরান কিন্তু আর দ্রুত ইউরেনিয়াম পরিশোধন করতে পারবে না। আর ইউরেনিয়াম যদি পরিশোধন না করতে পারে, সেক্ষেত্রে ইরান কিন্তু আর পরমাণু বোমা তৈরি করতে পারবে না, কারণ পরমাণু বোমার জন্য ইউরেনিয়াম পরিশোধনের পরিমাপ
যেটি লাগে সেটা হচ্ছে 90%, না হলে কিন্তু পরমাণু বোমা তৈরি করা যায় না, যেটি লক্ষ্যমাত্রা রেখেছিল ইরান। অর্থাৎ ইরানের বর্তমান যে ইউরেনিয়াম পরিশোধনের ক্ষমতা ছিল সেটা হচ্ছে 60%, সেটাকে 90% যাওয়ার আগে কিন্তু আমেরিকা এই পুরো অপারেশনটার মাধ্যমে অর্থাৎ ইরানের পরমাণু বোমা তৈরির যে প্ল্যান ছিল সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এরপরে আরো একটি স্থান আছে, সেটা হচ্ছে ইস্পাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র, যেটা হচ্ছে গবেষণা চুল্লি এবং ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রের আবাসস্থল। অর্থাৎ সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রকে এটি সমর্থন করে এবং পরমাণু বোমা তৈরির জন্য অন্যান্য সুবিধা সরবরাহ যে শৃঙ্খল সেগুলিকে বিঘ্নত করার জন্যই কিন্তু এই ইস্পাহান পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত করা হয়েছে। এই হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থানগুলির তাৎপর্য। এরপর আসবো যেটি আমরা অলরেডি কিন্তু ম্যাপের সাহায্যে দেখে নিয়েছি কোন কোন জায়গাগুলোতে আমেরিকার তরফ থেকে হামলা করা হয়েছিল, যেটি হচ্ছে ফারদো, নাতানাজ, ইস্পাহান, এই সমস্ত জায়গাতে কিন্তু আঘাত করা হয়েছিল এবং সম্পূর্ণ এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যাই হোক, এবার আমরা দেখব সামরিক মৃত্যুদণ্ড অর্থাৎ কিভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছিল। অর্থাৎ সর্বকাল প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিল B-2 স্পিড বোমারু বিমান হামলা করা হয়েছিল, যা শত্রুপক্ষের আকাশসীমার গভীরে প্রবেশ করতে সক্ষম এবং এটি এতটাই শক্তিশালী একটি বিমান যেটাকে কোনো রকম ভাবেই কিন্তু শনাক্ত করা যায় না। অর্থাৎ কোনো রকম র্যাডার এটিকে কিন্তু শনাক্ত করতে পারবে না, আর এর ফলে কিন্তু খুব শত্রুপক্ষের আকাশসীমার গভীরে প্রবেশ করে আঘাত আনতে পারে। আর এই B-2 বিমানটি গুয়াম এবং ডিয়েগো গার্সিয়া থেকে উড়েছিল, যেটি KC-135 এরিয়ার রিফুয়েলার এর সাহায্যে মাঝ আকাশে উড়েছিল এবং এর সাথে সাথেই লক্ষ্যগুলিতে আঘাত করা হয়েছিল, যেটি ফারদোতে অর্থাৎ GBU-57A/B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর আঘাত করা হয়েছিল এবং নাতানাজ এবং ইস্পাহানে JDA আঘাত করা হয়েছিল, যেটি নির্ভুলতা নির্দেশিত যুদ্ধাস্ত্র ছিল আমেরিকার। এবং সমস্ত বিমানগুলি নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে বলে জানা গিয়েছে, যা ইঙ্গিত দেয় যে কোনো কার্যকর ইরানি বিমান প্রতিরক্ষা বাধা ছিল না। অর্থাৎ কোনো রকম র্যাডার কাজ করেনি, যে র্যাডারটি এটিকে ডিটেক্ট করতে পারত এবং ডিটেক্ট করে এটিকে ধ্বংস করে দিতে পারত। অর্থাৎ ইরানের মধ্যে কোনো রকম এয়ার ডিফেন্স কাজ করেনি, আর তার ফলেই খুব ভালোভাবে এই B-2 স্পিড বোমারু বিমান কিন্তু ইরানের উপর হামলা করেছে এবং ইরানের মেন 3টি পরমাণু কেন্দ্র কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যেখানে টাইমস অফ ইন্ডিয়াতে আরো একটি রিপোর্ট উঠে এসেছে, যেটা হচ্ছে ইসরায়েল ইরান ওয়ার, যেখানে US moves B-2 bombs to Guam. One aircraft can carry 30,000 pound বাংকার ব্লাস্টার বোমস। আর এই গুয়াম প্রদেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো প্রধানত মার্কিন নৌ ও বিমান ঘাটির স্থান। অর্থাৎ গুয়াম প্রদেশটি পাপুয়া নিউগিনি গুয়ামের প্রায় 1/3 জমি মার্কিন সশস্ত্র বাহিনীর মালিকাধীন। অর্থাৎ এই গুয়াম প্রদেশ থেকেই কিন্তু এই বিমানটির উৎক্ষেপণ হয়েছিল এবং ইরানের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল। এবং এই গুয়াম প্রদেশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইম কিন্তু জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা কিন্তু পরমাণু বোমা নিক্ষেপ করেছিল। তো আমাদের কাছে এই গুয়াম প্রদেশটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে বিমানটির সাহায্যে এই পুরো অপারেশনটি করা হয়েছে, এটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে আকাশের মধ্যে উঠতে পারে। অর্থাৎ দীর্ঘ দূরত্বের কারণে যদি ফ্লাইটের মাঝখানে জ্বালানি এর মধ্যে ভরে দেওয়া হয়, তাহলে মার্কিন ঘাঁটি অথবা ডিয়েগো গার্সিয়া থেকে সম্পূর্ণ ইরানে পৌঁছে গিয়ে অর্থাৎ ইরানের মধ্যে প্রবেশ করে ডাইরেক্ট বোমা হামলা করতে পারে এই GBU-57। অর্থাৎ দুটি বাংকার ব্লাস্ট বোমা কিন্তু এটি বহন করতে পারে, যা GBU-57 নামে পরিচিত। বিশাল অর্ডিন্যান্স পেনিট্রেটার্স, যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনার উপর ভূগর্ভস্থ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করতে পারবে। এবং এই উড়ন্ত ডানাগুলির নকশা, বিশেষ উপকরণ এবং এর উপর যে আবরণটি দিয়ে দেওয়া আছে, তার ফলে এটিকে কিন্তু শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন দেশের কাছে। অর্থাৎ বিভিন্ন র্যাডার সিস্টেমের কাছে কিন্তু এটিকে শনাক্ত করা খুবই কঠিন হয়ে যায়। আর এই জন্যই কিন্তু ইরানের কোনো র্যাডার সিস্টেমই কিন্তু শনাক্ত করতে পারেনি। এবার আসবো এই B-2 স্পিড স্টিল বোমারু বিমানের মূল তথ্যগুলো আমরা জেনে নেব, যেখানে সবাইকের প্রথমে বৈশিষ্ট্য অর্থাৎ ভূমিকা আমরা দেখে নেব। অর্থাৎ এটি হচ্ছে ভারী কৌশলগত স্টিল বোমারু বিমান, যার পরিচয় হচ্ছে 11,000 কিলোমিটারও বেশি। অর্থাৎ বায়ুতে জ্বালানি ভরার মাধ্যমে যা আরো বেড়ে যেতে পারে। এর পেলোড হচ্ছে 18 টনের বেশি, অর্থাৎ যেটি প্রায় 40,000 পাউন্ড। এবং কি অস্ত্র এটি বয়ে নিয়ে যেতে পারে, যেটা হচ্ছে প্রচলিত বোমা, পারমাণবিক অস্ত্র এবং GBU-57A/B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP। এর ক্রু হচ্ছে 2 এবং প্রস্তুত
প্রস্তুতকারক সংস্থা হচ্ছে নর্থরুপ গ্রুম্যান এবং কস্ট হচ্ছে প্রতি বিমান প্রতি $2 বিলিয়ন। তো B2 স্পিড স্ট্রিট বোমারু বিমানের বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। তো যাই হোক, এরপর আমরা দেখে নেব GBU-57 এর ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে এর ওজন হচ্ছে 30,000 পাউন্ড অর্থাৎ প্রায় 13,600 কেজি মতন, যার উদ্দেশ্যই হলো গভীর ভূগর্ভস্থ বাংকারগুলিতে প্রবেশ করে বিস্ফোরণ ঘটানো। এর প্রবেশ ক্ষমতা হচ্ছে প্রায় 200 ফুট পর্যন্ত। রিইনফোর্স কংক্রিটকে এটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে এবং এটি ডিজাইন করা হয়েছে একটি কারণে, অর্থাৎ পাহাড়ের উপর নির্মিত ইরানের ফর্দ সমৃদ্ধকরণ কেন্দ্রের মতন শক্ত পারমাণবিক স্থাপনাগুলিকে ধ্বংস করার জন্যই কিন্তু এটিকে ডিজাইন করা হয়েছে। এরপর আমরা দেখে নেব এই GBU-57 কিভাবে কাজ করে, অর্থাৎ এটি লক্ষ্যবস্তু থেকে প্রায় 12 কিলোমিটার উপর থেকে B2 স্ট্রিট বিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয় এবং নিক্ষেপ করার পর যেহেতু এটিকে খুব উঁচু থেকে এটিকে নিক্ষেপ করা হয় এবং সেই স্পিড এবং গ্র্যাভিটির সাহায্য নিয়ে এই বোমাটির স্পিড কিন্তু আরো বেড়ে যায় এবং তার পরবর্তীতে স্যাটেলাইট নির্দেশিকা মেনে এটিকে সামঞ্জস্যযোগ্য টেলিফিন ব্যবহার করে পরিচালনা করা হয়, অর্থাৎ লোকেশন চিহ্নিত করে এটিকে নিক্ষেপ করা হয় এবং সেই লোকেশনে গিয়েই এটি কিন্তু ডাইরেক্ট আঘাত আনে এবং আঘাত আনার টাইমে এর ওজন এবং স্পিডের কারণে একটি গতিশক্তি উৎপন্ন হয় যা প্রায় ভূগর্ভস্থ 60 মিটার পর্যন্ত কিন্তু পৌঁছে যায় এই বোমাটি এবং নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার পরে, অর্থাৎ পুরো বোমাটি যখন মাটির ভেতর পেনিট্রেট হয়ে যায় তখন প্রায় 2400 কেজি বিস্ফোরক বিস্ফোরিত করে, অর্থাৎ মাটির গভীরে কিন্তু একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটায়। তো এইরকম ভাবে পুরো ঘটনাটি ঘটে, যেটি আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম। তো যাই হোক, এই বোমা হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর প্রভাব কি পড়তে পারে, যেখানে গোয়েন্দা বিশ্লেষকদের মতে এটি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে প্রায় 2 থেকে 5 বছর কিন্তু পিছিয়ে দেবে। অর্থাৎ ইরান যেভাবে এগোচ্ছিল পরমাণু বোমা তৈরির দিকে, অর্থাৎ সেই পারমাণবিক বোমা তৈরির উচ্চাকাঙ্ক্ষাকে কিন্তু 2 থেকে 5 বছর কিন্তু পিছিয়ে দেবে। কিন্তু তবে ইরানের পারমাণবিক জ্ঞান এবং প্রকৌশল ক্ষমতা অলরেডি কিন্তু ধরে রেখে দিয়েছে, অর্থাৎ কিভাবে পরমাণু বোমা তৈরি করে তারপর যে জ্ঞান সেটা কিন্তু ইরানের মধ্যে রয়েছে এবং সেটিকে ইউজ করেও কিন্তু পরবর্তীকালে ইরান আবারও পরমাণু বোমা তৈরি করতে পারবে। কিন্তু এবার আমরা দেখব ইরানের পরমাণু কেন্দ্রের উপর যে হামলা হয়েছে তার ফলে ইরানের এখন কি হতে পারে, যেখানে IAEA পরিদর্শকদের বহিষ্কার করা, তারপর অস্ত্র বিস্তার রোধ চুক্তি অর্থাৎ NPT ত্যাগ করা, তারপর লুকানো স্থানে আরো দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইরানে হতে পারে। আর আমেরিকার ইরানের এই পারমাণবিক কেন্দ্রের আঘাত হানার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি বিবৃতি জারি করেছেন এবং সেখানে তিনি বলেন, রাষ্ট্রপতি ট্রাম্প এবং আমি প্রায়শই বলি শক্তির মাধ্যমে শান্তি, অর্থাৎ প্রথমে শক্তি আসবে তারপর শান্তি আসবে, এটি তিনি বলেন। এছাড়াও তিনি বলেন, গত রাতে রাষ্ট্রপতি ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তির সাথে কাজ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন। এছাড়াও তিনি আরো বলেন, আমরা আগেই জানিয়েছি হামলার আগে আমেরিকা ইসরায়েলকে সতর্ক করে দিয়েছিল এবং এই হামলার বিষয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে পরে কথাও হয়েছে, এটি তিনি একটি বিবৃতির মাধ্যমে বলেছেন। এবং এই হামলার পর ট্রাম্প হোয়াইট হাউস থেকে আরো একটি বার্তা দিয়েছেন। ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্য এর থেকেও ভয়াবহ পরিস্থিতি আবারও ক্রিয়েট হবে। অর্থাৎ ট্রাম্প কিন্তু ইরানকে সতর্ক করে দিয়েছে এবং ট্রাম্প বলে যে মনে রেখো এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছেন, কিন্তু গতকাল রাত্রি খুবই কঠিন ছিল এবং সবচেয়ে মারাত্মক ছিল। এছাড়াও তিনি বলেন যে যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমেরিকা আবারও নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সাথে অন্যান্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানবে। এটি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের থেকে গোটা বিশ্বের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তো এই সমস্ত প্রেক্ষাপটের উপর নির্ভর করে আমরা এবার দেখে নেব মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি এবং রাজনৈতিক বিতর্ক সম্পর্কে, যেখানে সবাইকার প্রথমে দেখব সাংবিধানিক সংকট, অর্থাৎ সমালোচকদের যুক্তি ট্রাম্প যুদ্ধ ক্ষমতা প্রস্তাব লঙ্ঘন করেছেন আর এই হামলার ফলে কিন্তু রিপাবলিকান পার্টি সমালোচনা করতে শুরু করেছে। অর্থাৎ রিপাবলিকান পার্টির প্রতিনিধি টমাস ম্যাসি এবং সিনেটর র্যান্ড পল একতরফা পদক্ষেপ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। এছাড়াও ডেমোক্রেটিক নেতারা বলেন যে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জিম হাইমাস ভোট ছাড়াই অনিয়ন্ত্রিত উত্তেজনা সম্পর্কে গোটা আমেরিকাবাসীকে কিন্তু সতর্ক করেছেন। কিন্তু এই সমালোচনা উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এটি একটি প্রয়োজনীয় এবং সীমিত সামরিক পদক্ষেপ।
অর্থাৎ এই পুরো ঘটনাটা খুবই প্রয়োজনীয় ছিল আমেরিকার জন্য এবং গোটা বিশ্বের জন্য, আর তার জন্যই তিনি ইরানের উপর এই আক্রমণটি চালিয়েছেন, এটি কিন্তু ট্রাম্প বলেছেন। এরপর দেখব ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি দল হিসেবে কিভাবে কাজ করেছে এই গোটা অপারেশনটিতে, যেখানে ট্রাম্প বলেছেন ইরানের প্রাক্তন সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। তাই ট্রাম্প অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই হত্যাকাণ্ড আর হতে দেওয়া যাবে না, অর্থাৎ ট্রাম্প আর এটি হতে দেবে না, আর এটি আর চলবে না। অর্থাৎ ইরানের যে সামরিক কমান্ডার ছিলেন কাসেম সোলেইমানি, তিনি ইরানের মধ্যে বহু মানুষকে হত্যা করেছিলেন, আর সেই হত্যালীলা বন্ধের জন্য কিন্তু আগেই ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এছাড়াও ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তিনি বলেন যে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটি ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য তারা একটি দল হিসেবে এই গোটা অপারেশনটিতে কাজ করেছে। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের সাথে প্রায় 4 মিনিট স্থায়ী ছিল সেই বক্তব্য। তো এই হচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে একটি দল হিসেবে কাজ করেছিল তার একটি সংক্ষিপ্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর দেখব এই গোটা পরিস্থিতির ফলে বর্তমানে কি কি ঝুঁকি উঠে আসবে, অর্থাৎ এই আক্রমণের ফলে ইরানের প্রতিশোধের সম্ভাবনা কিন্তু থেকে থাকছে, অর্থাৎ ইরান কিন্তু প্রতিশোধের দিকে ঝুঁকবে, যেখানে আশঙ্কা করা হচ্ছে ইরাক, সিরিয়া, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে যে সমস্ত মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান কিন্তু আমেরিকার উপরে একটি প্রতিশোধ নেবে, যেখানে হিজবুল্লাহ বা তার সহযোগীরা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। আর এই সবের ফলে অর্থাৎ এই ইরানের প্রতিশোধ ক্রিয়ার ফলে তেলের বাজারের কিন্তু ব্যাঘাত ঘটবে। যদি একবার হরমুজ প্রণালী এই আক্রমণের শিকার হয় সেক্ষেত্রে গোটা বিশ্বব্যাপী তেলের বাজারের কিন্তু ব্যাঘাত ঘটবে এবং গোটা পৃথিবীর অর্থনীতির উপর একটি চরম আঘাত হানবে বলেই মনে করা হচ্ছে। তো যাই হোক, এরপর আমরা দেখে নেব ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ, যেখানে কি বলা হচ্ছে না কংগ্রেসকে আরো পদক্ষেপ অনুমোদনের জন্য আহ্বান তিনি জানাতে পারেন এবং সীমিত যুদ্ধ তিনি ঘোষণা করতে পারেন। তো এটি হতে পারে ট্রাম্পের পদক্ষেপ। তো এই ভিডিওর মাধ্যমে যে আপডেটগুলো উঠে এসেছিল এখনো পর্যন্ত সেইগুলো সবকিছুই আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি এই বিষয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতবাদ থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে সেটি জানাতেই পারেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও আপনারা কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের জিওপলিটিক্স রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং এই ইরান ইসরায়েল কনফ্লিক্টের যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।